আজ সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি। আজ ফের মুখ্যমন্ত্রীর এসআইআর মামলার শুনানি। গত বুধবার সুপ্রিম কোর্টে নিজেই সওয়াল করেছিলেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টে কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বোচ্চ আদালতে মানুষের অধিকার রক্ষার আর্জি মুখ্যমন্ত্রীর। আজ সুপ্রিম কোর্টের এসআইআর শুনানিতে দেশের নজর। সরাসরি কথা বলবো, মৈত্রেয়ী রয়েছে সঙ্গে। মৈত্রেয়ী, আজ কখন এই মামলার শুনানি রয়েছে? মুখ্যমন্ত্রীকে আজ ফের সওয়াল করতে পারেন সুপ্রিম কোর্টে? মিমি, দেখো, এখনো পর্যন্ত সশরীরে মুখ্যমন্ত্রী হয়তো উপস্থিত হবেন না, তাহলে কিন্তু সেক্ষেত্রে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন কিনা সে বিষয়ে চূড়ান্ত করা হয়নি। তবে যে সম্ভাবনা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর হয়ে তার আইনজীবীরাই আজকে সওয়াল করবেন। মামলাটি 40 নম্বরে নথিভুক্ত রয়েছে এবং অন্যান্য মামলা যে মোস্তারি বানু এবং তার সঙ্গে সঙ্গে দোলা সেন, ডেরেক ওব্রায়েন, জয় গোস্বামীর মামলার সঙ্গে একই সঙ্গে তালিকাভুক্ত রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলাটিও। এখনো পর্যন্ত যেটা মনে করা হচ্ছে যে দ্বিতীয়ার্ধে অর্থাৎ বেলা 2টোর সময় এই মামলার শুনানি হতে পারে। তবে যদি গুরুত্ব সহকারে এগিয়ে আনা হয় তাহলে প্রথমার্ধেও এই মামলার শুনানি হতে পারে। শেষ যে শুনানি হয়েছিল যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সওয়াল করেছিলেন একেবারে সর্বোচ্চ আদালতের সামনে, সেখানে গণতন্ত্র রক্ষার আর্জি তিনি জানিয়েছিলেন এবং একই সঙ্গে সেখানে উঠে এসেছিল পদবীর বিভ্রাটের কারণে প্রচুর মানুষের মোর দ্যান 50% মানুষের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকায় চলে আসা, তাদের হয়রানি হওয়ার কথা, সেই বিষয়গুলো উঠে এসেছিল এবং সর্বোচ্চ আদালত জাতীয় নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিল যে এর কি প্রতিকার করা যায় সেই বিষয়টি সামনে আনার জন্য। এবং একই সঙ্গে রাজ্য সরকারকেও বলা হয়েছিল যে তারা কতজন আধিকারিক দিতে পারবেন সেই বিষয়টাও আদালতের সামনে জানাতে, এবং তারা জানিয়েছিলেন যে এই সমস্যার তারা সমাধান করতে বদ্ধপরিকর। ইতিমধ্যেই এই মামলার শুনানির পরেই সর্বোচ্চ আদালতে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে হলফনামা দেওয়া হয়েছে, সেখানে নিরাপত্তার প্রসঙ্গ তোলা হয়েছে, সেখানে পঞ্চায়েত স্তরে শুনানির ব্যাপারে আপত্তির কথা জানানো হয়েছে এবং এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সশরীরে এসে শুনানিতে অংশগ্রহণ করার বিরুদ্ধেও একটি মামলা দাখিল হয়েছে। ফলে সব মিলিয়ে আজকে সর্বোচ্চ আদালত কি ভাবে এবং সর্বোচ্চ আদালতের তরফ থেকে বিশেষত এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে কি দেশ আসে সেটাই কিন্তু দেখার। একদমই মৈত্রেয়ী, অনেক ধন্যবাদ। গত 4 ফেব্রুয়ারি ইতিহাস রচিত হয়েছিল। সুপ্রিম কোর্টে সওয়াল করেছিলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে সওয়াল করেছিলেন 4 ফেব্রুয়ারি। দেখুন, এটা খুব স্যাড। সকাল থেকে বঙ্গভবন এবং আমাদের দুটো বঙ্গভবনে সেন্ট্রাল পুলিশ, দিল্লি পুলিশ দিয়ে ভর্তি করে দিয়েছে। And if they challenge like this, then they do not know we are danger than anybody else because we born and brought up from the struggle. हम भी चाहते हैं उसका इम्पीचमेंट हो। नंबर हमारा नहीं है लेकिन इम्पीचमेंट भी हो सकता है ना। Why after 24 years what was the hurry to do it? What it takes 2 years, only within 3 months Bengal is targeted, sir. Sir, you tell me why not Assam? Sir, why not Assam? হাতিয়ার এসআইআর, রাজধানীতে গিয়ে ত্রিমুখী লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। কখনো রাজধানীর রাজপথে, কখনো নির্বাচন কমিশনের অফিসে, কখনো আবার সুপ্রিম কোর্টে সওয়াল। 2011 সালে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তৃণমূল। বিরোধী নেত্রী থেকে মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। 15 বছর পর গত সোমবার ফের বিরোধী নেত্রীর মেজাজে দেখা গিয়েছে তাকে, তবে অন্য মাটিতে, বাংলায় নয়, দিল্লিতে। I will request the Home Minister not to behave like this. When you come to Bengal, we give you the red carpet. When you came in Delhi, you give us a black carpet. We'll show you the black result. Please restrain yourself from the atrocities, from the torture of the Bengal people. And if they challenge like this, then they do not know we are danger than anybody else because we born and brought up from the struggle. কখনো রাজধানীর পথে রণংদেহী, কখনো আবার মুখ্য নির্বাচন কমিশনারের মুখোমুখি। हम उसको बॉयकॉट करके चलाया, हम लोगों को अपमान किया है, असम्मान किया है, ह्यूमिलिएट किया है। I have not seen this type of election commission. लोग कभी ऐसा कोई पार्टी के लिए पैरोट नहीं बना है, कोई तोता पाखी नहीं बनाए। हम भी चाहते हैं उसका इम्पीचमेंट हो। नंबर हमारा नहीं है लेकिन इम्पीचमेंट भी हो सकता है ना। प्रोविजन तो है, रिकॉर्ड तो हो जाएगा। हम लोग तो जब कोई पब्लिक इंटरेस्ट में होता है हम सब इकट्ठा होकर ही काम करते हैं। এরপর বুধবার একেবারে সুপ্রিম কোর্টে সওয়াল।
With my humble regards, I convey my great regards, and I will just tell, save democracy. Please protect the people's rights. সুপ্রিম কোর্টে করা মামলায় একাধিক আবেদন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের দেওয়া নথি গ্রহণ করতে হবে, নামের অমিল অথবা পদবিতে বানান ভুল থাকার যুক্তিতে দেওয়া নোটিশ প্রত্যাহার করতে হবে, যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের ক্ষেত্রে আধার কার্ডকে মান্যতা দিতে হবে, পশ্চিমবঙ্গ থেকে প্রত্যাহার করতে হবে মাইক্রো অবজারভারদের, যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাট এবং আনম্যাপড ভোটারদের তালিকা অনলাইনে আপলোড করতে হবে সিইও এবং ডিইওদের ওয়েবসাইটে, নির্বাচন কমিশনকে হোয়াটসঅ্যাপে বার্তা দেওয়া বন্ধ করতে হবে, কমিশনকে সরকারিভাবে বার্তা দিতে হবে, 2025 সালের ভোটার তালিকা মেনেই 2026-এর বিধানসভা ভোট করতে হবে। ERO has no power now. They have superseded all the power from DO, ERO, BLRO. Only they have appointed 8,300 micro observer. Micro observer is the final authority. Election Commission, WhatsApp Commission. পর্যবেক্ষকদের মতে এদিন সুপ্রিম কোর্টে সওয়াল করে মমতা একাধিক বার্তা দেওয়ার চেষ্টা করলেন। মমতা বোঝানোর চেষ্টা করলেন রাজনৈতিকভাবে লড়াই তো করবেনই, এসআইআর ইস্যুতে রাজ্যের জন্য আইনি লড়াইয়েও তিনি 1 ইঞ্চি জমি ছাড়বেন না। কোনো রাজনৈতিক নেতাকে গ্রাসরুট থেকে শুরু করে অ্যাপেক্স কোর্ট পর্যন্ত এসে লড়াই করা মানুষের হয়ে আমি অন্তত দেখিনি। হ্যাঁ, আমরা খুবই আনন্দিত। মানুষ একটা আশ্রয় চায়, আর যিনি আশ্রয়দাতা হন তাকে মানুষ আঁকড়ে থাকে। মমতা ব্যানার্জি সেই মানুষ যাকে বাংলার মানুষ আঁকড়ে রেখেছে, এই কারণেই আঁকড়ে রেখেছে। ভারতের ইতিহাসে এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে সওয়াল করলেন। এদিন সারা দেশের নজর কেড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার এসআইআর ইস্যুকে জাতীয় রাজনীতিতে তুলে ধরেছেন, যাতে কমিশনের উপর আরও চাপ বাড়ানো যায়। Bengal is targeted, sir. Save democracy. নিউজ 18 বাংলা। 4 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে সওয়াল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর মমতার এই সুপ্রিম সওয়ালে প্রশংসায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বাংলার মুখ্যমন্ত্রীর কার্যকরী উদ্যোগ বলে প্রশংসা। বঙ্গ ব্রিগেডের উল্টো সুর ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম প্রতিবাদকে খাটো করা যায় না বলে মন্তব্য। বাংলার সিপিআইএম এর নেতাদের খোঁচা কুণালের, মানিক সরকারের মন্তব্যকে হাতিয়ার করেই খোঁচা। শ্রীমতী ব্যানার্জি দেরি করে ফেলেছেন, আরো আগে তার যাওয়া উচিত ছিল, কিন্তু দেরি হলেও প্রতিবাদটা যেটা করার চেষ্টা করেছেন, কোর্টে যেভাবে গেছেন, সেটাকে আমি খাটো করে দেখতে চাইছি না। আমি তো বলবো এটা কার্যকরী উদ্যোগ নিয়েছেন, দেখা যাক ভবিষ্যতে কি দাঁড়ায়। একদিকে ত্রিপুরার বর্ষীয়ান নেতা মানিক সরকার প্রশংসা করছেন, আর ত্রিপুরার বামফ্রন্ট সরকারের তৎকালীন অ্যাডভোকেট জেনারেল বিকাশ ভট্টাচার্য তিনি বাংলায় দাঁড়িয়ে কুৎসা করছেন। এবার বুঝে নিন। আর মানিক সরকার তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ভালো লড়াই দিয়েছেন মানুষের স্বার্থে, এবং আলিমুদ্দিন স্ট্রিটের উচিত মানিক সরকারের কাছ থেকে বিষয়টা শিখে নেয়া। ফের হিন্দুদের একজোটের বার্তা আরএসএস প্রধানের। 2047-এ অখণ্ড ভারতের বার্তা মোহন ভাগবতের। 247 में भारत विभाजन का डर पालने के बजाय 247 में अखंड भारत के उदय की कल्पना करो। जो 500 साल सुल्तान बादशाह यहाँ रहकर नहीं कर सके, जो 200 साल में अंग्रेज नहीं कर सके, वो स्वतंत्र भारत में अब क्यों होगा फिर से? ये 1947 नहीं है। अब भारत को तोड़ने वाले टूट जाएंगे, भारत जुड़ जाएगा। कुछ ये जो सपने देख रहे, दुस्वप्न देख रहे, उनके मंसूबे कभी सफल नहीं होंगे। শুধু রাজারহাট নয়, পূর্ব কলকাতা জুড়ে জলাজমি বুঝিয়ে বেআইনি নির্মাণ। এই খবর আগেই দেখিয়েছি আমরা। পূর্ব কলকাতায় আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত জলাভূমি, এই জলাভূমি বুঝিয়েই দেদার বেআইনি নির্মাণ। আর এই নিয়ে একের পর এক এফআইআর, তবুও বেআইনি নির্মাণ বন্ধ হয়নি। পরিবেশবিদদের দাবি 2021 সালের পর থেকে নিষ্ক্রিয় পূর্ব কলকাতা ওয়েটল্যান্ড অথরিটি। থানায় অভিযোগ করাও বন্ধ করে দিয়েছে। নরেন্দ্রপুরের নাজিরাবাদে পূর্ব কলকাতা জলাভূমির বিস্তীর্ণ অঞ্চল। এই জলাভূমিতে দেদার বেআইনি নির্মাণ, এ নিয়ে একের পর এক এফআইআর। কখনো সোনারপুর থানায়, কখনো নরেন্দ্রপুর থানায়।
কখনো আবার আনন্দপুর থানায়। এতে অনেকের নামও উল্লেখ করা হয়। অভিযোগ, এত এফআইআর এর পরেও কোনো পদক্ষেপ করা হয়নি। অসীম মন্ডল আছে, হ্যাঁ, লোকাল প্রমোটার, উনি বেশি প্রত্যেকটা গোডাউনের পিছনে ওনার হাত আছে। নাম দিয়ে কমপ্লেন করা আছে। থানা পুলিশ কিছু ব্যবস্থা নেয় না? থানা তো খুদ সেখানে দাঁড়িয়ে থাকে, থানা গার্ড দিয়ে কাজ হচ্ছে, তাহলে আর প্রোটেকশনটা দেবে কি? বিস্ফোরক অভিযোগ করছেন কি? একদম যা দেখছি তাই বলছি, কোনো অ্যাকশন নেই। এই দেখুন, এটা নরেন্দ্রপুরের নাজিরাবাদের স্যাটেলাইট ছবি, 1985 সালের। নরেন্দ্রপুরের খেয়াদহ এলাকায় তখন বিস্তীর্ণ জলাভূমি। এরপর ধীরে ধীরে ছবিটা বদলাতে শুরু করে। জলাভূমিতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বেআইনি নির্মাণ। যত দিন গিয়েছে তত জলাভূমি বুঝিয়ে করা হয়েছে বেআইনি নির্মাণ। এবার দেখুন 2025 সালের ছবি, ভালো করে দেখুন। 1985 সালে পূর্ব কলকাতা জলাভূমি ছিল সবুজে সবুজ, আর এখন 2026-এ সেখানে একের পর এক নির্মাণ। এদিকেও জলাভূমি ছিল? এই তো, হ্যাঁ, পুরো হ্যাঁ, এই যে কারখানা, হ্যাঁ, সব জলা তো ভেড়ি ছিল, জলা। কিন্তু রুলস বলছে বাস্তুতন্ত্র ঠিক রাখতে গেলে জলাভূমি ভরাট করা যায় না। সেটা পয়সাতে সব কিছু হচ্ছে। হ্যাঁ, পয়সাতে সব কিছু হচ্ছে। একের পর এক বেআইনি নির্মাণ। এ নিয়ে 350-র বেশি এফআইআর, তবু কোনো পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। এও অভিযোগ, 2021 সালের পরে থানায় আর অভিযোগই জানায়নি পূর্ব কলকাতা ওয়েটল্যান্ড অথরিটি। এখন পুলিশকে বলছে তুমি এফআইআর করো। পুলিশ পড়েছে মহা সমস্যায়। পুলিশ বলছে আমার টেকনিক্যাল কোনো নোহাও নেই, আমার পক্ষে আমার অথরিটিও নেই, আমি কিসের ভিত্তিতে এফআইআর করবো? এফআইআর এর ভিত্তিতে তারা একটা ইনভেস্টিগেশন করতো বা করতো না, অ্যারেস্ট করতো, করেনি। তার বড় কারণ হচ্ছে এখানে যারা ভাঙছেন তারা প্রত্যেকেই রাজনৈতিকভাবে বা বিভিন্ন সময় ক্ষমতাবান দুর্বৃত্ত, তাদেরকে ধরা যাবে না। 2021 সাল, পরিবেশ দপ্তরে অভিযোগ জানান পার্থসারথী ভৌমিক। বেশ কয়েকজনের নাম উল্লেখ করেন। অভিযোগ, তাদের একাধিক বেআইনি নির্মাণ রয়েছে পূর্ব কলকাতার বিস্তীর্ণ জলাজমি জুড়ে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়নি বলে দাবি। আমাদের এজ এ ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি, তার তো মোটো হচ্ছে তাকে রক্ষা করা। এরকম নয় যে গোডাউন কেউ করলো, তারপর আমি খবর পেলাম, তারপরে বিভিন্ন দপ্তর, বিভিন্ন জায়গার পারমিশন, এসডিও, বিডিও, ডিএম অফিস করে টোরে এইসব করে আমি এগুলোকে ডেমোলিশন অর্ডার করাবো। তো ইট ইস এ লং প্রসেস। এই প্রসেসটাতে একদম ওয়াকিবহাল হয়ে গেছে গোডাউন ওনাররা। এফআইআর হবে, আর পরে আবার সেই বিভিন্ন ইনভেস্টিগেশন কোয়ারি হবে, এরপরে বন্ধ থাকবে। ওয়েটল্যান্ড তো রক্ষা হলো না। নিউজ 18 বাংলা। নরেন্দ্রপুরের নাজিরাবাদের পরে রাজারহাট, মাঠ এবং জলাশয় দখলের চেষ্টা। রাজারহাট নিউ টাউনের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে সরব স্থানীয়রা, মানতে নারাজ শাসক দলের বিধায়ক। পুরো এর মূলে আছে তাপস চ্যাটার্জি এই জিনিসটাকে করাচ্ছে। কোম্পানি তারা করছেন তাদের জমিতে কোনো পুকুর আলাদা আছে, পুকুর কোনো ভরাট করার কোনো ব্যাপার নেই। আমার বিরুদ্ধে অভিযোগ করে যদি কেউ 1-2 বলে থাকে তাহলে আমাদের হয়তো বিরোধী। ওখানে বসতি আমি নিজেই বসিয়েছি, কেউ উদ্দেশ্য প্রণোদিত ভাবে আর কোনো বক্তব্য থাকলে নিশ্চয়ই হচ্ছে সেটা আমরা সবাই মিলে বসে করবো। সোমবার ঠিক হয়েছে, বসে সবাই মিলে বসে সেটাকে ঠিক হবে। আকাঙ্ক্ষা মোড় থেকে সোজা চলে গেলে রাজারহাটের বেড়াবেড়ি দক্ষিণ পাড়া, বাঁদিকে খেলার মাঠ, পাশেই জলাশয়, সব মিলিয়ে কয়েক বিঘা জমি, কোটি টাকার সম্পত্তি। অভিযোগ, এখানেই জমি হাঙরের নজর পড়েছে। মাঠ এবং জলাশয় দখলের চেষ্টা করে প্রমোটিং এর ছক।
এই জায়গাটা আমাদের ছিল, তারপরে এখানে সব দাদারা এসছে টাকা খেয়ে বলে যে এই জায়গাটা আমরা ঘিরবো। আজাদ দাদা এসেছিল, তারপরে বেনু এসেছিল। আজাদ হচ্ছে গুন্ডা। স্থানীয়দের দাবি, শনিবার এই মাঠ ও জলাশয় ঘিরতে আসেন কয়েকজন। বাসিন্দাদের বিক্ষোভের মুখে শেষমেশ তারা পিছু হটেন। স্থানীয়দের দাবি, মাঠ ও জলাশয় দখলের এই চেষ্টা, এর পিছনে রয়েছেন রাজারহাট নিউ টাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কর্মী আজাদ। পুরো এর মূলে আছে তাপস চ্যাটার্জি। তাপস চ্যাটার্জি এই জিনিসটাকে করাচ্ছে। দুষ্কৃতীরা এসে আজাদ নামক যে ছেলেটা রয়েছে, সে এসে এখানে এসে আমাদের ধাক্কা ধাক্কি দিয়েছে, বলছে তোরা এখান থেকে উঠেই আমরা মাঠ ঘিরবো। তৃণমূলই করে, তাপস চ্যাটার্জি ঘনিষ্ঠ। ওখানকার কোম্পানি তারা করছেন তাদের জমিতে কোনো পুকুর আলাদা আছে, পুকুর কোনো ভরাট করার কোনো ব্যাপার নেই। আমার বিরুদ্ধে অভিযোগ করে, যদি কেউ একজন দুজন বলে থাকে তাহলে আমাদের হয়তো বিরোধী। ওখানে বসতি আমি নিজেই বসিয়েছি, কেউ উদ্দেশ্য প্রণোদিত ভাবে কোনো বক্তব্য থাকলে নিশ্চয়ই হচ্ছে সেটা আমরা সবাই মিলে বসে করবো। সোমবার ঠিক হয়েছে, বসে সবাই মিলে বসে সেটাকে ঠিক হবে। রাজারহাটের বেড়াবেড়ি দক্ষিণ পাড়া থেকে মিনিট 40-এর দূরত্বে নরেন্দ্রপুরের নাজিরাবাদ। এখানেও জমি হাঙরদের দৌরাত্ম্যের অভিযোগ। বছরের পর বছর ধরে একের পর এক জলা জমি বুঝিয়ে তৈরি করা হয়েছে বেআইনি নির্মাণ। এই দেখুন নাজিরাবাদের স্যাটেলাইটের ছবি। 1985 সালে কি ছিল আর এখন কি হাল। 85-তে সবুজে সবুজ, আর এখন সেই জলা জমিতে ব্যাঙের ছাতার মতো নির্মাণ। নাজিরাবাদের জমি হাঙরদের বিরুদ্ধে একাধিক এফআইআর হয়েছে, কিন্তু তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি। এবার সেই নাজিরাবাদ থেকে 40 মিনিটের দূরত্বে রাজারহাটে জমি হাঙরের দৌরাত্ম্যের অভিযোগ। নিউজ 18 বাংলা। চিকেন স্নেকে এবার ভূগর্ভস্থ রেলপথ। শিলিগুড়ির বাগডোগরা থেকে অসমের 3 মাইল হাট পর্যন্ত প্রায় 40 কিলোমিটার ভূগর্ভস্থ রেলপথ তৈরির ঘোষণা রেলমন্ত্রীর। চিকেন স্নেক শিলিগুড়ি করিডোর স্ট্র্যাটেজিক পয়েন্ট। ভৌগোলিক অবস্থান এবং জাতীয় নিরাপত্তার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চিকেন স্নেকে এবার ভূগর্ভস্থ রেলপথ তৈরির সিদ্ধান্ত ভারতীয় রেলের। অসমের 3 মাইল হাট থেকে শিলিগুড়ি রাঙাপানি হয়ে বাগডোগরা, এই রুটে তৈরি করা হবে ভূগর্ভস্থ রেলপথ। जो स्ट्रैटेजिक सेक्शन है करीब 40 किलोमीटर का, नॉर्थ ईस्टर्न स्टेट्स को पूरे देश के साथ जोड़ने वाला जो हिस्सा है, उस हिस्से के लिए भी विशेष प्लानिंग की गई है। 4 लाइंस और अंडरग्राउंड लाइन की भी प्लानिंग की गई है। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে বাংলাদেশ ঘেঁষা জলপাইগুড়ির ফুলবাড়ি পর্যন্ত চিকেন স্নেক, প্রায় 22 কিলোমিটার দীর্ঘ রাস্তা। পরিবহন অর্থনীতি তো বটেই, এই চিকেন স্নেক ভৌগোলিকভাবে এবং দেশের নিরাপত্তার স্বার্থের অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের সুরক্ষায় সবসময় বাড়তি সতর্কতা থাকে চিকেন স্নেকে। এই চিকেন স্নেককে ঘিরে চীন, নেপাল, ভুটান এবং বাংলাদেশ, এই 4 দেশের সীমান্তের 100 কিলোমিটারের মধ্যে চিকেন স্নেক। 2017 সালে টানা প্রায় 3 মাস ধরে ডোকলামে ভারত চীন সেনা মুখোমুখি হওয়ায় উত্তেজনা চরমে ওঠে। সেই ডোকলাম থেকে মাত্র 82 কিলোমিটার দূরে চিকেন স্নেক। এখানেই শেষ নয়, আরও একাধিক কারণে চিকেন স্নেক ভৌগোলিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেপাল ও ভুটানের সঙ্গে ভারতের যোগাযোগ এই পথেই। শত্রুপক্ষের সবসময় নজরে থাকে এই চিকেন স্নেক। বাইরে থেকে এই পথে ভারতের 7 সিস্টার্সে ঢুকে পড়া সহজ। উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগের একমাত্র মাধ্যম হল শিলিগুড়ি করিডোর। এই করিডোরে হামলা হলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। তাই কেন্দ্রীয় সরকার চাইছে এই এলাকায় রেলপথের সুরক্ষা বাড়াতে। রেলের দাবি, মাটির নিচ দিয়ে রেল লাইন গেলে সেখানে শত্রুপক্ষের হামলার ঝুঁকি কমবে। মাটির অনেকটা নিচে তৈরি হবে টানেল, যে কারণে ড্রোন হামলা রোখা সম্ভব। এই প্রকল্পটি করা হবে বাগডোগরা বিমানঘাটি এবং সেনাবাহিনীর ব্যাংডুবি সেনা ছাউনির কাছে। ফলে মাটির উপরে রেলপথ
ক্ষতিগ্রস্ত হলে ভূগর্ভস্থ পথে সেনার গুরুত্বপূর্ণ সামগ্রীও পৌঁছে দেওয়া যাবে। जो स्ट्रैटेजिक सेक्शन है करीब 40 किलोमीटर का नॉर्थ ईस्टर्न स्टेट्स को पूरे देश के साथ जोड़ने वाला जो हिस्सा है, उस हिस्से के लिए भी विशेष प्लानिंग की गई है। 4 लाइंस और अंडरग्राउंड लाइन की भी प्लानिंग की गई है। नॉर्थ ईस्टर्न स्टेट्स के लिए कनेक्टिविटी का टोटली नया आयाम बनेगा, नया डायमेंशन बनेगा आने वाले समय में। নিউজ 18 বাংলা।